নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুন মামলায় সাবেক কাউন্সিলর নূর হোসেন এবং র্যাবের ৩ কর্মকর্তা সহ মোট ৩৫ জনকে সাজা দিয়েছেন আদালত। এর মধ্যে র্যাবের সদস্যই ২৫ জন। হত্যা, গুম, অপহরণ সহ বিভিন্ন ফৌজদারি অপরাধে একসঙ্গে এত র্যাব সদস্যের সাজার ঘটনা এটাই প্রথম। সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন র্যাব ১১-র সাবেক অধিনায়ক চাকরিচ্যুত লেফটেন্যান্ট কর্নেল তারেক মোহাম্মদ সাঈদ, মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার এম রানা। ৭ খুনের তদন্তে বেরিয়ে আসে অভিযুক্ত নূর হোসেন তার প্রতিপক্ষ কাউন্সিলর নজরুল ইসলামকে হত্যার জন্য র্যাবের তারেক সাঈদ সহ অন্যদের সহযোগিতা নেন। র্যাব ১১-র প্রায় সকল সদস্য অর্থের বিনিময়ে পরিকল্পিতভাবে পদস্থদের নির্দেশ ও তত্ত্বাবধানে কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ ৭ জনকে অপহরণ, গুম, চেতনানাশক ওষুধ দিয়ে তারপর মুখে পলিথিন পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা এবং এরপর পেট চিরে ইটের বস্তার সঙ্গে বেঁধে শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেওয়ার কাজ করে। মামলার প্রধান আসামি স্থানীয় আওয়ামী লীগের তৎকালীন নেতা নূর হোসেন ভারতে পালিয়ে গেলে এবং অভিযুক্ত র্যাব কর্মকর্তাদের গ্রেফতারে গড়িমসি হলে, যাদের মধ্যে র্যাব ১১-র অধিনায়ক তারেক সাঈদ আবার এক প্রভাবশালী মন্ত্রীর জামাতা, জনমনে ঘটনার সুষ্ঠু তদন্ত নিয়ে সন্দেহ, শঙ্কা দানা বাঁধে। এরপর হাইকোর্টের নির্দেশে ৩ কর্মকর্তাকে গ্রেফতার, তাদের নিজ নিজ বাহিনী থেকে চাকরিচ্যুত করা হলে গতি পায় মামলার তদন্ত। ভারতে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনা হয় নূর হোসেনকেও। অপরাধের নৃশংসতার জন্য যেমন, তেমনি অপরাধীদের প্রভাব, প্রতিপত্তি ও পদমর্যাদার জন্যও নারায়ণগঞ্জের ৭ খুন মামলার এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ৭ খুন মামলার রায়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ বার কাউন্সিল ফিনান্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শ.ম. রেজাউল করিম এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আপনাকে দিয়ে শুরু করছি। স্বাগত আপনাদের দুজনকেই। এই রায় নিয়ে আপনার প্রতিক্রিয়া দিয়েই যদি শুরু করি আলোচনা। দেশে তো মানুষ ধারণা করে যে আইনের শাসন ধরতে গেলে নাই, কারণ প্রাথমিকভাবে যে কোনো মামলা গ্রহণ করে পুলিশই যেখানে অপরাধ করে সেখানে আপনার দেশে আইন শাসন থাকবে, তার বিচার ব্যবস্থা আছে। সেখানেও এখনো নিম্ন আদালত পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে, আইনমত নিয়ন্ত্রণে। সরকার যাকে বিচারক নিয়োগ করবে সে বিচারক হবে। সুপ্রিম কোর্টের কাছে একটা এজাজত নিতে হয় আর কি, এবং সবাই তাদের শৃঙ্খলা, আচরণ সব কিছু কন্ট্রোল করে কিন্তু আইন মন্ত্রণালয়। এর মধ্যে আজকের এই রায় আমাদের সিনিয়র লয়ার চন্দন সরকার এবং নজরুল সহ যে ৭ খুনের মামলার আসামিদের ২৬ জনের মৃত্যুদণ্ড হয়েছে এবং ২৬ জনের মধ্যে ২৫ জনই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, অর্থাৎ র্যাবের সদস্য, আর ৯ জন বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। আমি মনে করি আইনের শাসনে কিছুটা হলে আমরা অগ্রগতি হয়েছে, এবং আমি অবশ্যই স্মরণ করব, না হলে অকৃতজ্ঞতা হবে। সেটা হলো আমাদের নারায়ণগঞ্জ বারের তৎকালীন সভাপতি আমাদের সাখাওয়াত হোসেন, সেই মূলত এটাকে বয়েস্ট দেশবাসীর কাছে তুলে ধরছে। আর চন্দন সরকার একজন আইনজীবী, সে কারণে আমরা সুপ্রিম কোর্ট থেকেও সুপ্রিম আইনজীবীরা দলমত বিশেষে আমরা বিভিন্ন সময় কর্মসূচি দিয়েছি, প্রতিবাদ জানিয়েছি, এবং বার কাউন্সিল এবং লয়ারদের পক্ষ থেকে আমরা সারা দেশেও এই জন্য মানববন্ধন সহ অনেক কর্মসূচি দিয়েছিলাম চাপ সৃষ্টি করার জন্য। সাখাওয়াতের জীবনের ঝুঁকি নিয়ে সেই মামলা পরিচালনা করেছে। তারপরও সরকার যে এই মামলা ধামাচাপা দিতে চায় নাই তা কিন্তু পুরোপুরি বলা যাবে না। এই মামলার কারণে একজন ভালো আইনজীবী সুপ্রিম কোর্টে, আমি বলবো খুবই রিপোর্টেড অনেস্ট আইনজীবী জনাব M.K. রহমান, উনি এডিশনাল অ্যাটর্নি জেনারেল ছিলেন। র্যাবের ৩ কর্মকর্তাকে তাদের কাছে ফাঁসি হয়েছে, এবং আপনি বলেছেন যে একজন প্রভাবশালী মন্ত্রীর জামাতা সহ ৩ জনকে তারা গ্রেপ্তার করতে চায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে, এই হত্যাকাণ্ড কেন্দ্র করে হাইকোর্টে রিট হয়েছিল। যেহেতু এটা মানবিক এবং ন্যায় বিচার প্রাপ্তির জন্য সরকারের পক্ষ থেকে এডিশনাল অ্যাটর্নি জেনারেল M.K. রহমান সাহেব হাইকোর্টের আদেশের বিরোধিতা করেন নাই, এবং অ্যাটর্নি জেনারেল শেষ দেশের বাইরে ছিলেন, উনি মূলত সিনিয়র দায়িত্বে ছিলেন। পরবর্তী তাকে সরকার তাকে অব্যাহতি দিয়ে দিচ্ছে।
কেন সে তাকে অব্যাহতি দিয়ে দিছে। কি করেছিলেন উনি? উনি সরকারের পক্ষ থেকে এই যে গ্রেপ্তারের জন্য রিট হয়েছিল যেটা, জি। সেই রিটে উনি সরকার বাধা দিবে, রিটে সরকার রাষ্ট্র পার্টি আছে, তিনি বাধা দেন নাই। এই কারণে পানিশমেন্ট হিসাবে কেন বাধা দেননি সরকার, এবং তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাট তার চাকরি চলে গেছে এডিশনাল অ্যাটর্নি জেনারেল হিসেবে। খুবই ভালো আইনজীবী, অনেস্ট আইনজীবী, এবং উনি ন্যায় বিচার প্রাপ্তির জন্য হয়তো এটা করেছিলেন। এবং এটা আপনি ধারণা করছেন সরকার তো নিশ্চয়ই সেটা লিখে, মানে এই না ওইটা পত্রপত্রিকা শেষে পত্রপত্রিকা আসছে, মানে তখনই এটা ধারণা করা গেছে পুরো প্রক্রিয়া। পত্রপত্রিকা আসছে, উনি বিরোধিতা করেন না, এই জন্য সরকার উচ্চ মহল থেকে ক্ষোভ প্রকাশ করছে কেন বিরোধিতা করেনি। এবং সবকিছু মিলে দেশবাসীর কাছে এই মামলাটা চাঞ্চল্যকর মামলা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এর মধ্যে এই জন্য হয়তো বা এটা কারণ। আর এসব জনমতের চাপে, সরকারের চাপে, আইনজীবীদের চাপে, আমি বলবো আইনজীবীরা, সারা দেশের আইনজীবীরা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, কারণ একজন আইনজীবী হত্যা হয়েছে। এসব কারণে আমার কাছে মনে হচ্ছে শেষ পর্যন্ত রায় হলো। অ্যাডভোকেট সমর রেজাউল করিম, আপনার কাছে যেতে চাই, এই রায়টি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। আর আসলে অনেকগুলো ব্যাপার তো আসলে যে গড়িমসিত হয়েছিল প্রথম দিকে, এই যে র্যাবের অধিনায়ক এবং তাদের যে প্রধান 3 কর্মকর্তা, তাদেরকে ধরতে গড়িমসি ছিল, এটা নিয়ে একরকমের শঙ্কা ছিল, রাজনৈতিকভাবে প্রভাবশালী লোক ছিলেন, এবং কিন্তু অনেকগুলো মানে কি বলবো যে খুব নতুন ধরনের ঘটনা ঘটেছে। যে একে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী এলিট ফোর্সের এতজন কে সাজা দেওয়া হয়েছে, শুধু সেটাই না, এই গ্রেফতার প্রক্রিয়াতেও মানে ক্যান্টনমেন্টে গিয়ে কিন্তু গ্রেফতার করা হয়েছে, চাকুরিচ্যুতির ঘটনা ঘটেছে। মানে এই সবগুলো ঘটনা মিলে এই রায়ের প্রতিক্রিয়া আপনার কাছে জেনে শুরু করতে চাই। দেখুন, প্রথম হচ্ছে এই রায়ে আমি নিজে একজন নাগরিক হিসাবে, আইনজীবী হিসাবে সন্তুষ্ট। আমি মনে করি আইনের শাসন প্রতিষ্ঠার একটি নতুন দিগন্তের উন্মোচন হয়েছে এক্ষেত্রে। নতুন দিগন্তে কারণে বলছি, অতীতে এরকম কোনো রেকর্ড নাই যে সেনাবাহিনীতে কর্মরত এ জাতীয় কর্মকর্তাদের এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মতো একটি বাহিনীতে তারা আসার পরবর্তীতে তাদেরকে গ্রেপ্তার করা, বিচারের মুখোমুখি করা, রিমান্ডে নেওয়া, চার্জশিট দেওয়া, কোনো রকম সরকারি প্রভাব বিস্তার ছাড়া অত্যন্ত স্বল্প সময়, অর্থাৎ 38টি কার্য দিবসে, ওয়ার্কিং ডে ছিল অনলি 38, এক বছরের 38 ওয়ার্কিং ডেজের ভিতরে এই বিচারটি সম্পন্ন হয়েছে। অনেকেই মনে করেছিলেন যে মন্ত্রীর জামাতা আছে, আরো অনেকে আছে, কোনো রকম বিচার হবে না। শেষ কোন মন্ত্রী জামাতা সেটা আপনাকে বলছি, এটা আপনি না জানার কথা না, কারণ আপনি বিএনপির যুগ্ম মহাসচিব। এইটাই যদি না জানেন তাহলে বিএনপিটা চলতেছে কিভাবে, এটা নিয়ে আমার সংশয়। এই বিচার প্রক্রিয়াটার ভিতরে ন্যূনতম কোনো হস্তক্ষেপ ছিল না। এবং রিয়েলিটি হচ্ছে, বাংলাদেশে সরকার এবং রাষ্ট্র যদি না চায়, তাহলে এত বড় একটি ঘটনার এই জাতীয় আসামিদের বিচার এভাবে সম্পন্ন হওয়া আদৌ সম্ভব ছিল না। সর্বোচ্চ সদিচ্ছার জায়গাটা ছিল মাননীয় প্রধানমন্ত্রীর। কারণটা ওই যে আপনি যে কথাটা বললেন যে তাদের গ্রেপ্তার নিয়ে গড়িমসি, আমাদেরকে একটু স্মৃতি রোমন্থন করতে হবে। এই কারণে মামলায় কিন্তু বিগিনিংয়ে আসামি কেউ ছিল না। কারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত, তাদেরকে কিভাবে গ্রেপ্তার করা হবে, তথ্য উপাত্ত কিন্তু আসলো। তাদের গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়ার পর তারা যখন স্বীকারোক্তি দিলেন, সেই সময় স্বীকারোক্তিটা ধারাবাহিকভাবে কিন্তু দিয়েছিলেন প্রথমে আরিফ, তারপর রানা, এরপর দিয়েছিলেন তারেক সাইদ। ওই স্বীকারোক্তির ভিত্তিতে কিন্তু ঘটনার সমস্ত কিছু সামনে চলে আসলো, অন্য আসামিদেরকে গ্রেপ্তার করা শুরু হলো। কাজে শুরুতেই তাদের গ্রেপ্তার করার মতো এফআইআর কিন্তু তাদের নাম ছিল না। অভিযোগ করা হয়েছিল, নজরুল ইসলামের শ্বশুর অভিযোগ করেছিলেন যে এই হত্যাকাণ্ডে র্যাবের তৎকালীন 3 কর্মকর্তা জড়িত ছিলেন। আপনি যে মামলাটা হয়েছে, আমি সে মামলার কথা বলছি। মামলায় কিন্তু শুরুতেই আসামি হিসাবে তাদের সম্পৃক্ততা ছিল না। দ্বিতীয় বিষয়টা হলো যে তদন্ত প্রক্রিয়াটা যখন শুরু হলো, তখন আজকে যার কথা মনে করতে হয়, র্যাবের দিদেন এডিশনাল ডিজি কর্নেল জিয়া, তিনি কিন্তু ফরমালি এদেরকে অ্যারেস্ট করার পূর্বে একজন মেজর আরিফ, তাকে এনে র্যাব অফিসে ইন্টারোগেশন করে, এক নাগাড়ি ইন্টারোগেশন করে সমস্ত তথ্যপত্র বের করেছিলেন, তাকে চাপের ভিতর করে। তখন কিন্তু তিনি তার হায়ার অথরিটি এবং গভর্নমেন্টকে জানান যে আমার কাছে তথ্য আছে যে র্যাবের এই কর্মকর্তারা সম্পৃক্ত। এতক্ষণ কিন্তু বাইরের কেউ জানে না কেউ সম্পৃক্ত। ওই অপারেশনটাও কিন্তু র্যাবেরই ঊর্ধ্বতন কর্মকর্তারা ইন্টারোগেশনের ভিতর থেকে তথ্যটা নিয়ে আসলেন। তারপরে কিন্তু ধারাবাহিকভাবে তাদেরকে
আর্মিতে কখনো তো এইরকম আসামি গ্রেপ্তার করা সিভিলিয়ান ফোর্সের কাছে দেওয়ার মতো ঘটনা ঘটেনি। পুলিশ ঢাকা সেনানিবাসে ঢুকে 3 জনকে গ্রেফতার করে নিয়ে আসছেন, এরকম রেকর্ড কোনোদিন নাই। তখন কিন্তু র্যাবের পক্ষ থেকে সরকারের সর্বোচ্চ পর্যায়কে জানানো হয় যে ঘটনায় এরা সম্পৃক্ত, তাদেরকে কিন্তু এই অবস্থা। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হলো হুয়েভার মেবি তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তখন কিন্তু তাদের গ্রেপ্তার করা হলো। এই প্রক্রিয়াটা বাংলাদেশে কিন্তু নতুন ছিল, একেবারেই নতুন কনসেপ্ট। সেই জায়গা থেকে তাদের এর মধ্যে আইনজীবীদের আন্দোলন, প্রতিক্রিয়া, মানে আইনজীবীদের দাবি, জনগণের দাবি, সংবাদ মাধ্যমের দাবি, 7 খুন, মানে এই মামলার রায় যেমন খুব এক্সেপশনাল, এই ঘটনাও তো খুব এক্সেপশনাল। যে আমি একটু যদি বলি, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা পুরো ইউনিট মিলে ভাড়া খেটে খুন করে বস্তায় বেঁধে পেট চিরে ফেলে দিচ্ছে, মানে রীতিমতো, মানে কি বলবো, যে মানে একটা কোনো এক কাকতালীয় ঘটনায় সেই লাশ আবার ভেসে উঠলো, যেন বিচারের জন্যই ভেসে উঠলো, মানে পেট চেরা ইটে বাঁধা লাশ, এবং সেই লাশ ভেসে ওঠার পর কি এটা ধামাচাপা দেওয়া সহজ ছিল? আমি ধামাচাপা, তারপর আবার মনে আছে নিশ্চয়ই শামীম ওসমান আর নূর হোসেনের আবার কনভারসেশন বেরিয়ে গেল। আমি বলছি যেটা, আমি ধামাচাপার প্রসঙ্গ না, আমি বলছি যে সরকারের সদিচ্ছা না থাকলে এত দ্রুত এই জাতীয় একটি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের লোকজনদের বিচার প্রক্রিয়ার মুখোমুখি করা এবং বিচার নিষ্পত্তি করায় বিঘ্ন ঘটত। সেইটা বলছি এই কারণে যে ঘটনাটি নিঃসন্দেহে নৃশংস, বর্বরচিত, নারকীয় ঘটনা ঘটেছে। এটাকে কোনো মানুষ কেন, কোনো অমানুষ হিসাবে যারা চিহ্নিত তারাও এটাকে সাপোর্ট করতে পারে না। বাংলাদেশে কোনো রাজনৈতিক দল বা কোনো পক্ষই কিন্তু এই ঘটনার তাদের পক্ষ অবলম্বন করে ইনিয়ে বিনিয়েও কোনো সাপোর্টের কথা বলেন নাই। সেই জায়গার থেকে আমি মনে করি যে এ জাতীয় ঘটনার বিচার হওয়ার যে প্রয়োজনীয়তাটা ছিল সেই বিচার প্রক্রিয়াটা হয়েছে। আর একটা কথা বলা দরকার যে আমরা সব কিছু বলতে গেলে দিস ওয়ে দ্যাট ওয়ে আমার রাজনৈতিক চিন্তা চেতনাটাকে নিয়ে আসি। ল এনফোর্সিং এজেন্সি এবং পুলিশের লোকরা এই জাতীয় ঘটনা ঘটলে তাহলে আর মানুষ যাবে কোথায়? রক্ষকই যদি ভক্ষক হয়। এই ঘটনাটা অতীতে এইরকম ঘটনা ঘটেছে, ঠিক এইরকম না হলেও ঘটনা ঘটেছে, তাদেরকে পুরস্কৃত করা হয়েছে, বিচার করা হয়নি। আপনার নিশ্চয় মনে আসে 10 ট্রাক অস্ত্র মামলায় এনএসআই এর প্রধান, ডিজিএফআই এর প্রধান, সরকারের মন্ত্রী, অর্থাৎ ল এনফোর্সিং এজেন্সির এখানে তো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটা ইউনিট ছিল, ওখানে একেবারে গোয়েন্দা সংস্থার প্রধান ইনভলভ ছিলেন, তাদের কিন্তু বিচার করা হয়নি। সেই বিচারটা কিন্তু পরবর্তীতে হয়েছে, তাদের মৃত্যুদণ্ড হয়েছে। এই জন্য বলছি যে অতীতে কিন্তু এদের বিচার হতো না। এই বিচার হওয়াটা, খোকন ভাই যেটা বলছেন তার সঙ্গে আমি একমত, যে এদের বিচার হওয়াটা অতীতে যে খারাপ সংস্কৃতিটা ছিল সেই জায়গায় নাই। 21 আগস্টের গ্রেনেড হামলায় দিদেন ল এনফোর্সিং এজেন্সির বড় বড় কর্মকর্তারা জড়িত ছিলেন, যারা আলামত গায়েব করছিলেন, পুলিশের আইজি সহ অন্যরা, তাদের কিন্তু বিচার হয় নাই, বাঁচাবার চেষ্টা হয়েছিল, তারা কিন্তু বিচারের মুখোমুখি হয়েছে। এই জন্য আমি মনে করি এই জাতীয় ঘটনার বিচার হওয়ার মধ্য থেকে শুধু বিচার হওয়া না, অন্যদের জন্য একটা মেসেজ, যে দাম্ভিকতার সঙ্গে বলবা যে আমি অমুক বাহিনীতে আছি বা আমি অমুকের জামাই বা অমুকের আত্মীয়, আমার কেউ কিছু করতে পারবে না, যেটা বঙ্গবন্ধুর খুনিরা বলতো। কিন্তু তাদের দাম্ভিকতা চূর্ণ হওয়ার মধ্য থেকে আমি মনে করি বিচার ব্যবস্থা ডেভেলপড হয়েছে, অন্যদের জন্য মেসেজ হয়েছে, অপরাধীদের জন্য একটা বার্তা, যেমন ঘটনা ঘটিয়ে রক্ষা পাওয়া যায়। আমি একটা বিরতির পর মাহবুবউদ্দিন খোকন আপনার কাছে আসবো জানতে, যে যেই প্রসঙ্গটি একদম স্পেসিফিক দুটো মামলার কথা তুলেছেন অ্যাডভোকেট সমর রেজাউল করিম, 21 আগস্ট এবং 10 ট্রাক অস্ত্র মামলা। আমরা যদি ওই উদাহরণ দুটো ধরেই বলি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আসলে অপরাধের সঙ্গে সংযুক্ত থাকলেও পার পেয়ে যাওয়া, পুরস্কৃত করবার রেওয়াজ থেকে আমরা বেরিয়ে এলাম কিনা এই রায়টির মাধ্যমে, সেদিকে আশাবাদী হতে পারি কিনা। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, অ্যাডভোকেট সমর রেজাউল করিম যেখানে শেষ করেছিলেন 21 আগস্ট এবং 10 ট্রাক অস্ত্র মামলার কথা তুলে, যে বাংলাদেশে যে সংস্কৃতি ছিল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোনো অপরাধে জড়িত হলে তাদের বিচার তো হবেই না, বরং তাদেরকে পুরস্কৃত করা হবে, সেটা থেকে একটা অগ্রগতি হলো কিনা এই আমি মনে করি এই রায়ের মাধ্যমে কিছুটা হলো আমরা বেরিয়ে আসছি, আসার পথ শুরু হলো। আপনি দেখেন, আমি বলবো যে এ পর্যন্ত যত ক্রসফায়ার হয়েছে, বন্দুকযুদ্ধ হয়েছে, আরে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে একটা আসামিরে, পুলিশের কাছে অস্ত্র, বন্দুকযুদ্ধ হয়, শুধু আসামি না মারা, আর কেউ মারা দেয় না, আর কেউ মারা দেয় না। এদিকে প্রমাণিত হয় না কে মেরেছে, পুলিশে মেরেছে বা র্যাব মেরেছে। কিন্তু আপনি দেখেন আজকে এ পর্যন্ত যতগুনা হাজার হাজার লোক মারা গেছে গত বেশ কত বছরে, 111 থেকে শুরু হলো, একটা ক্রসফায়ার বিচার হয়েছে কেন? এরা 111 থেকে কেন শুরু হবে ক্রসফায়ার? সেই সময় থেকে শুরু হয়েছে,
মানে ক্রস ফায়ার 111 হ্যাঁ, থেকে ওই সময় মানে বেশি মাসে। অপারেশন Operation ক্লিন হার্ট, Clean Heart। হ্যাঁ হ্যাঁ, এবার অপারেশন ক্লিন হার্ট আপনাদের আমলে হলো না, আমাদের সময় র্যাবও সৃষ্টি হলো আপনাদের আমলে। অপারেশন ক্লিন হার্ট সময় হয়েছে, জি। আমাদের সময় অপারেশন ক্লিন হার্ট সময় হয়েছে, আর পরবর্তী 111 সময় হয়েছে এটা। So, এবং কন্টিনিউ করতেছে। এবং ধরেন এখানে আপনার কি আছে, র্যাবে কি আছে, সেনাবাহিনীর লোক আছে, মূল দায়িত্ব থাকে সেনাবাহিনীর লোক। সেনাবাহিনী দেশপ্রেমী সেনাবাহিনী, প্রত্যেকটা রাজনৈতিক দল সরকার থেকে বলা হয় দেশপ্রেমী সেনাবাহিনী। আর এই দেশপ্রেমী সেনাবাহিনী যে সময় র্যাবে যায়, বিজেপি যে যায়, সেই সময় তারা মানুষ খুন করে, কি নৃশংস হত্যাকাণ্ড। দেখেন এরকম কীভাবে আপনি মনে করবেন বাংলাদেশের মানুষ এভাবে পরিচিত নেই হত্যাকাণ্ডের সঙ্গে। টাকার বিনিময়ে এই সেনাবাহিনীর কর্মকর্তা, র্যাবে কর্মকর্তারা তারা কিডন্যাপ করেছে, তারপর তাদেরকে ইঞ্জেকশন দিয়ে মেরেছে। জি তারপর কি করলো, পেট চিরি ফেলছে, নদীতে ভাসা দিচ্ছে। কি জঘন্য। তার ধরা পড়ছে বলে এটা, যেগুলো ধরা পড়ে নাই পর্যন্ত প্রায় লাশ পাওয়া যায়। যে আপনার পত্রিকা দেখবেন, টেলিভিশন দেখবেন যে লাশ পাওয়া গেছে। লাশ পাওয়া গেছে, দেশে লাশ পাওয়া যাবে কেন? কারা মেরেছে লাশ? আমি বলি এসব লাশ, বেশিরভাগ লাশের মধ্যে সন্দেহে জড়িত আছে কিছু কিছু, বেশিরভাগ এই হত্যাকাণ্ডের সঙ্গে গুম করে তারপর তারা টাকার বিনিময়ে, এখন তারা যেটা করছে কিছু কিছু, আমি সবাইকে বলবো না, অর্থের বিনিময়ে তারা নেয়, শত্রুকে উদ্ধার করার জন্য তারা ভাড়া খাটে, মানে ক্রসফায়ার দেয়, গ্রেপ্তার করে, গুম করে। এমনকি রাজনৈতিক বিরোধীবাদীদেরকে ফেভার পাওয়ার জন্য বিরোধীদেরকে তারা খুন করে। এবং এগুলো যদি আমি আজকে এই রায়ের পরে আমি আমার দেশে এ পর্যন্ত যত ক্রসফায়ারে, তথাকথিত ক্রসফায়ার হত্যাকাণ্ড হয়েছে এবং তাদের সমগ্র এই সব সময় হত্যাকাণ্ড গুনার বিচারিক তদন্ত চাই। এবং এই ক্রসফায়ারের সময় যে পুলিশ বা আইনশৃঙ্খলা সদস্য ছিল তাদের গ্রেফতার করা হোক, তদন্ত করা হোক এবং তাদের বিচারের ব্যবস্থা করা হোক। এবং দেখবেন যে এরকম ঘটনা অনেক নুরুসুন্ড খুঁজে পাবেন আপনি, অনেক তারেক সাইডে খুঁজে পাবেন আপনি তদন্ত করলেই। শুধু একটা ঘটনায় শুধুমাত্র আজকে, যেটা আমি সাংবাদিকতা বলতে ভুলে গেছি, মিডিয়ার এখানে অনেক বিশেষ প্রভাব ছিল এবং দেশবাসীর প্রভাব ছিল, মানুষের জনমতামত ছিল। 7টা লাশ একসাথে উঠে আসা আর আসলে কোনো একটা জায়গায় একটি লাশ পাওয়ার মধ্যে এফেক্টেও হয়তো একটা বড় ধরনের তফাৎ আছে। যেখানে মানুষ বিপদে পড়লে শেল্টার নেবে আইনশৃঙ্খলা বাহিনীর। আজকে দেখেন, আপনার যদি কোনো ঘটনা ঘটবে থানা যেতে পারবেন না। আপনি থানা গেলেই ঢাকা শহরে টাকা দিতে হবে, মফস্বল এলে প্রভাবশালী নেতার পারমিশন ছাড়া, চাপ ছাড়া কোনো মামলা হবে না। আপনি আহত হয়েছেন, আপনি বাড়ি ঘরে আগুন লাগাই দিচ্ছ, গুলি করছে, মামলা হবে না। কিন্তু এই হলো অবস্থা। এসব আইনশৃঙ্খলা বাহিনী যারা জড়িত আছে এসব অপকর্মের সঙ্গে, মামলা নেওয়া, ঘুষ নেওয়া, আমি মনে সবগুলোর বিচার হওয়া উচিত। এবং এই ব্যাপারে আমার মনে হয় সমগ্র জাতি আমরা একবারে ঐক্যমত হই না, আমরা ভাগ আছি। আমরা আসুন, আমরা এই দেশটাকে বাঁচাই। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আসলে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তুলেছেন যে ধরুন, আমি যদি ওনার কথা ঠিক বুঝে থাকি, যে ক্রস ফায়ার, এই মানে ক্রস ফায়ারের সঙ্গে জড়িত যেই বাহিনী, তারা তো আসলে মানে একরকমের হত্যায় অভ্যস্ত। এবং আমি যদি ঠিক এই আপনার এসেন্স বুঝে থাকি কথা, এবং টাকার বিনিময়ে এই ধরনের হত্যা হচ্ছে, এটা তো আজকের অভিযোগ না, মানে এটা বেশ পুরনো অভিযোগ। তো তাহলে বা রাজনৈতিক কারণে হচ্ছে, এগুলো করে করে আসলে একরকমের অভ্যস্ত হয়ে উঠছে এই বাহিনীগুলো এই ধরনের ভয়াবহ ঘটনা ঘটাতে। এই জায়গাটায় আমি পরিপূর্ণভাবে তার সঙ্গে একমত। অ্যাজ এ হোল বাহিনী বলা হলে অবিচার করা হবে, কারণ ভয়াবহ দুর্ধর্ষ সন্ত্রাসী জঙ্গিদেরকে গ্রেপ্তার করার ক্ষেত্রে জীবনের ঝুঁকি নিয়ে অনেকে কিন্তু জীবনও দিয়েছে। র্যাবের অনেক সদস্য জীবন দিয়েছে, পুলিশের সদস্য জীবন দিয়েছে। তাদের রিকগনিশনটা রেখেই বলতে চাই যে সকল দুষ্ট চক্র টোটাল বাহিনীর এই সমস্ত অর্জনগুলোকে তাদের কুকীর্তির কারণে বিসর্জন দিয়ে দিচ্ছে, তাদেরকে ছাড় না দেওয়া দরকার। দেখুন, আইন কিন্তু আছে। কাস্টডিতে হত্যা বা পুলিশ হেফাজতে খারাপ আচরণ করা, মানে তাদেরকে টর্চার করা, এর বিচারের জন্য আলাদা আইনও আছে বাংলাদেশে। কিন্তু আইনের অ্যাপ্লিকেশন থাকে না। কি কারণে? থানায় ধরে নিয়ে ওনাকে টর্চার করা হলো ওসি রুমে। এখন ওখানে তো কনস্টেবলরা থাকে, উনি একটা মামলা করার পর কেউ তো এসে সাক্ষী দেবে না। আইনের ভিতরে শুভঙ্করের ফাঁকিয়েছে। দ্বিতীয় হচ্ছে, একজন ল এনফোর্সিং এজেন্সির বিরুদ্ধে কোর্টে মামলা করতে গেলে কোর্ট পাঠিয়ে দেয় পুলিশের কাছে। তা পুলিশের বিরুদ্ধে অভিযোগ, পুলিশের কাছে তদন্ত হলো, ফলাফল জিরো। আর একটা ফলাফল আছে, অ্যাড হয়, তুই কোর্টে গিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করছিস, ওরে আর 5টা মামলা গ্রেপ্তার দেখিয়ে ইন দ্য নেম অফ রিমান্ড
এমনভাবে টর্চার করা হবে যে ও তো আর মামলা করবে না, জীবনে কোনদিন মামলা করতে কেউ সাহস পাবে না। এই জাতীয় ভয়াবহ ঘটনা ঘটে। ভেরি রিসেন্টলি যমুনা টেলিভিশন এবং দৈনিক যুগান্তরে একজন পুলিশ কর্মকর্তার কুকীর্তি নিয়ে ভয়াবহ ঘটনা ধারাবাহিকভাবে দেখানো হলো। পুলিশ হেডকোয়ার্টার এটা তদন্ত করে রিপোর্ট দিলেন যে ঘটনা সত্য। সেই কর্মকর্তা বহাল, হোম মিনিস্ট্রি বলছে তার চাকরিচ্যুতি কি পিএসসি করবে না হোম মিনিস্ট্রি করবে, আমরা এখনো ডিসিশন আসতে পারিনি। আর অভিযোগকারী যিনি, তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার উপক্রম। মালিবাগে র্যাবের এক কর্মকর্তা, মেজর অফিসারের, তিনি একজনের বিজনেস ফার্মে গিয়ে তাকে আক্রমণ করছেন, পাশের বাড়ির সঙ্গে লিটিগেশন আছে ওই ঘটনায়। এখন একাধিকভাবে তাকে টর্চার করা হয়েছে। আমি বলছি টর্চার করার পরে তিনি যেভাবে ভিডিও ফুটেজ থেকে সংগ্রহ করছেন যে কিভাবে তার কাছ থেকে চেক নেওয়া হচ্ছে, বাড়ির থেকে চেক আনিয়ে সকল প্রমাণ তিনি সমস্ত কিছু রাখার পরে তিনি অভিযোগ করার পরে এখন তার জীবন বিপন্ন, কারণ তার পিছনে পিছনে ওই কর্মকর্তার গাড়ি তাকে খুঁজতেছে। বিজনেস ছেড়ে ভদ্রলোক এখন পলায়ন পর অবস্থা। আইন থাকলে হবে না, আইনের প্রয়োগটা দরকার। ল এনফোর্সিং এজেন্সির যারা হায়ার অথরিটি, আমি আপনার অনুষ্ঠানের মধ্য থেকে আমরা সম্মিলিতভাবে বলতে চাই যে এই জাতীয় 2-4 জন ব্যক্তির কারণে আপনাদের সমস্ত অর্জন বিসর্জনে পরিণত হচ্ছে। এই কৃতিত্বটা নিশ্চয়ই আপনাদের রাখা উচিত যে এদেরকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। তাহলে রায়ে বার্তা পাওয়ার যে কথাটি বলছিলেন, মানে সকাল থেকে আমি যেমন খুব আশাবাদী ইতে ছিলাম, মানে আমেজে ছিলাম, অনেকেই ছিলেন, মানে আপনি তো সেই বার্তাটা তাহলে কারা পাবেন এই রায় থেকে? বার্তাটাকে আমি শুধু অপরাধ যারা করে তাদের বার্তা দিলে হবে না, ওই অপরাধীদেরকে নিবৃত করার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা, তারা যদি স্ট্রিক্টলি এই বিষয়টাকে ধারণ না করেন, ব্যবস্থা না নেন, তাহলে মনে করবে ওইটা ধরা পড়ছিল, আমি তো ধরা পড়লাম না, আমার মতো কোথাও আমি ঘটনা ঘটিয়ে যাবো। আপনার সঙ্গে আমি এ ব্যাপারে একটু অ্যাড করতে চাই। আমার নির্বাচনী এলাকায়, আমিরশাপাড়া এলাকায় একটা নাম আছে, তৌহিদুল ইসলাম, এক নেতা ছিল, খুব অনেস্ট, আনম্যারিড ছিল ছেলেটা, ভালো। লোকালে তার একটা নর্মাল মামলা হয়েছে। তাকে বিকালবেলা প্রেস ক্লাবে ঢাকা আসছিল, দুপুরবেলা হাইকোর্টে আসছিল, বিকালবেলা প্রেস ক্লাবে মিটিংয়ে গেছিল। আমি সেই মিটিংয়ে ছিলাম, গেস্ট ছিলাম। আমি চলে আসছি, তাকে এখান থেকে ধরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমার খবর দিল র্যাব হেডকোয়ার্টার আছে টিকাটলি। আমি টিকাটলি গেলাম, তাকে অ্যারেস্ট করার পর থানায় নিয়ে যাবে। কোন আইনে তারা র্যাব হেডকোয়ার্টারে নেবে, কোন আইনে ডিবি অফিসে নেবে, কোন আইনে তার ডিজিটিভিতে নেবে, তা কি করলো, নিয়ে গেল। আমি গেলাম র্যাব হেডকোয়ার্টারে, আমাকে ঢুকতে দিল না। আমি সুপ্রিম কোর্টের সেক্রেটারি বলতেছি, আমি সেসময় এমপি, বলছে না এখানে কিছু না, এখানে কিছু না, কিন্তু আমাকে ডেফিনেটলি ইনফরমেশন ছিল যে সে এখানে আছে। পরে 2.5 ঘন্টা পরে স্বীকার করলো যে, অন্য একজন স্বীকার করলো যে আছে, তো দিয়ে দেবো। রাত্রে 12টার সময় তাকে কি করলো, মতিঝিল থানায় দিল। তারপর থানায় আমি দেখা করলাম এবং তার আত্মীয়স্বজন টাকা দিতে হলো র্যাবকে, মানে আমি তো প্রেশার রাখলামই। এরপর কি করলো, রাত দেখা করলাম, রাত্রে মতিঝিল থানায় ভোরবেলা এখান থেকে নিয়ে গেলো, নোয়াখালী নিয়ে। তারপর আমি টক শোতে গেলে বললাম, রিকোয়েস্ট করলাম যেন তাকে যেন হত্যা না করা হয়। সকালবেলা তাকে পাওয়া গেছে, লাশ পাওয়া গেছে, এবং নোয়াখালী পুলিশ ট্রেনে তাকে গুলি করা হলো। দেখেন কিভাবে হত্যা করলো। আপনার মতো একজন লোক ইনফর্ম থাকার পর, সংবাদ মাধ্যম জানবার পরেও এই ঘটনা আটকানো গেল না। মাহমুদ্দিন খোকন, আমি গ্রেপ্তার হয়েছি 2013 সালে না 14 সালে। আমাকে নিয়ে পুলিশ ট্রেনে নেবে নাকি, আমাকে নিয়ে গেছে ডিবি অফিসে। কোন আইনে ডিবি অফিসে তারা লোক নেই? তবে আমরা বলেন কোন আইন সুযোগ আছে বলেন? ডিবি অফিসে নিয়ে কোনো, এবং কারোর সঙ্গে অ্যাক্সেস থাকবে না আত্মীয় স্বজনের। দিস ইজ গোয়িং অন ইন দ্য কান্ট্রি, এবং এটা প্র্যাকটিক্যালি এটাই। আমরা যদি এই রায়টিতেও ফিরি, এই রায়টি সম্পর্কেও অ্যাডভোকেট সমর রেজাউল করিম, আপনার কাছে জানতে চাই যে এটাই কি যথেষ্ট যে র্যাবের 3 কর্মকর্তা তারা সহ 25 জন আসলে শাস্তি পেলেন, কিন্তু যারা নিহত হলেন, যারা মারা গেলেন, মানে যেই বাহিনীর আপনি বলছিলেন যারা রক্ষক, তারা ভক্ষক হয়ে উঠলেন, এর কি কোনো ক্ষতিপূরণ বা এর অন্য কোনো বিচার বা কোনো প্রতিকার নাই আইনে? দেখুন, আমাদের বিদ্যমান আইনের সংস্কার প্রয়োজন। অপরাধীরা অপরাধের ধরন যখন পাল্টাচ্ছে, যার দায়িত্ব ছিল আমি বিপদাপন্ন হলে আমাকে রক্ষা করা, সে যখন আমাকে বিপদাপন্ন করতেছে, তার অপরাধটাকে কত গুণ বড় অপরাধ হিসাবে গণ্য করতে হবে, এটা আইনের সংস্কার দরকার। আমাদের যে দণ্ডবিধি, এই দণ্ডবিধি কিন্তু বহু পূর্বের 18 সালের দণ্ডবিধি। এই দণ্ডবিধিকে যুগোপযোগী করা হয়নি। যে ব্যক্তিরা মারা গেলেন নিষ্ঠুর, নির্মম, বর্বরচিত হত্যাকাণ্ডের শিকার হয়ে, একজনকে মৃত্যুদণ্ডই দিয়ে দিলাম, মৃত্যুদণ্ড, ও মারা গেল, আমার পরিবার কি পাচ্ছে? যে রাষ্ট্রের দায়িত্ব ছিল নাগরিকের জীবন, মানে সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা, এই ক্ষেত্রে আমি বলবো রাষ্ট্র আমার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। ফলে
আমার যে ক্ষতিগ্রস্ত পরিবার, আমার সন্তানদের দেখভাল করা, আমার পরিবারের লুক আফটার করা, এই ক্ষেত্রে রাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে। কোন কোন ক্ষেত্রে নারী ও শিশু নির্যাতন আইনে এই বিধানটাকে সংযোজন করা হয়েছে, কিন্তু এই জাতীয় ঘটনায় দণ্ডবিধিতে এই বিধান নাই। বলা হয় 2 লাখ টাকা জরিমানা করা হলো, তাহলে একটা জীবন, মানে যিনি অপরাধী তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পরে আইনটা হলো না, মৃত্যুদণ্ড। আমাদের ক্ষতিপূরণের কোনো আইন নেই না, ওখানে বলা হয় মৃত্যুদণ্ড দেওয়া হলো এবং তাকে আরো 2 লাখ টাকা অতিরিক্ত জরিমানা দেওয়া হলো। তো মৃত্যুদণ্ড দেওয়ার পর তার যদি প্রপার্টি বিক্রি থাকে, বিক্রি করে 2 লাখ টাকা আনা হবে। এই 2 লাখ টাকা কি একটা জীবনের জন্য, একটা সংসারের জন্য একটা অধ্যায়ের পরিসমাপ্তি ঘটিয়ে দিল। সেই জন্য আর জরিমানা তো আর ক্ষতিগ্রস্তের কাছে যায় না। সেই জন্য বলছি যে এই আইন সংশোধন করে দরকার যে ওর যত প্রপার্টি থাকবে, ওর যা কিছু আছে সমস্ত কিছু বিক্রি করে এনে ক্ষতিগ্রস্ত পরিবারকে, ক্ষতি তো তার কোনোদিন পোষানো যাবে না, কিন্তু অন্তত ন্যূনতম তার যে সাপোর্টটা ওখান থেকে দিতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ রাষ্ট্রের যে ব্যর্থতা, এই কারণে রাষ্ট্রই পরিবারের নিরাপত্তার জন্য একটা ফিনান্সিয়াল সাপোর্ট তাদের দিতে হবে। এই আইনের আমি মনে করি এখানে যেন ইংল্যান্ডে আছে যেটা, এখানে একটা মিথ্যা মামলায় 10 বছর একটা লোক ঘুরতেছে, তারপর খালাস হলো, 5 বছর ঘুরতেছে খালাস হলো। এই জন্য ইংল্যান্ডে যেটা আছে, ক্রিমিনাল যারা ইনোসেন্ট লোক যদি এরকম ক্ষতিগ্রস্ত হয়, ক্রিমিনাল কম্পেনসেশন বোর্ড আছে, কম্পেনসেট করে। আমাদের দেশে এরকম কোনো কিছু নাই। আমার মনে হয় আমাদের যারা ইনোসেন্ট লোক মিথ্যা মামলায় জড়িত হয় বা ক্ষতিগ্রস্ত হয় বা আত্মীয় মারা যায়, তাদেরকে জন্য এরকম একটা বোর্ড করা উচিত রাষ্ট্র থেকে। এখন আমাদের সেই বোর্ড নাই, যেহেতু একটা বাহিনীর প্রতিজন ইনভলভ ছিল, র্যাব বাহিনীর। আমার মনে হয় র্যাবের ফান্ড থেকে এই পুরো পরিবারদেরকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া উচিত। আর এবং সরকার কিন্তু এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে এটা পারবে, কিন্তু র্যাবের বাজেট থেকে দিয়ে দেবে। তো সব এবং বাজেট থেকে সকল র্যাব সদস্য জানবে যে না, শুধু তাদের অপরাধের জন্য, অপকর্মের জন্য সমগ্র র্যাব বাহিনী সাফার করতেছে, এবং এটা আমার মনে হয় এক্সাম্পলই হবে। আমি শুধু এবং পুলিশেরও কি করা থাকা উচিত। কথায় কথায় মিথ্যা, আমাদের দেশে তো মামলা হয় না এমনি। আমার দেশে ধরুন এবং আমি আজকে পড়ছিলাম যে যখন তারা অপহরণের জন্য নজরুল ইসলামের গাড়িটা আটকাবে, তখন আবার তারা তাদের অফিসে ফোন করে বলেছেন যে নজরুল ইসলাম নিজেও তো আবার অস্ত্রশস্ত্র নিয়েও ঘোরেন, কাজেই পোশাক ছাড়া যাওয়ার চেয়ে ইউনিফর্ম পরে গেলে তিনি থামবেন। মানে ইউনিফর্ম পরে গেলে তো ইনোসেন্ট লোকও আসলে র্যাব সদস্য থামাতে চাইলে তো থামারই কথা, কারণ তার তো আমার রক্ষকে হবার কথা। যেটা বললেন কর্নেল জিয়ার সম্বন্ধে, পত্রপত্রিকা আসছিল কর্নেল জিয়াও নাকি ইঙ্গিত ছিল, তার জড়িত ছিল। সম্ভবত কর্নেল জিয়া হয়তো জড়িত ছিল না, ইনোসেন্ট থাকতে পারে এক, আর নতুবা তার নিজেকে সেভ করার জন্য সে এদেরকে ধরাই দিচ্ছে। ফাইন্ড আউট কিন্তু ফার্স্ট কর্নেল জিয়ার ইন্টারোগেশনে, কর্নেল জিয়ার সম্বন্ধে প্রথম সবাই অঙ্গুল ছিল। কর্নেল জিয়া খুব ক্লোজলি এটা মনিটর করছিলেন এবং সর্বপ্রথম তিনি আনঅফিশিয়ালি ইন্টারোগেট করে হায়ার অথরিটিকে, ওই যে ইন্টারোগেশন সেটা পরের ঘটনা, পরে না আরে না অ্যারেস্ট হওয়ার পূর্বে, আমি দায়িত্ব নিয়ে বলছি, অ্যারেস্ট হওয়ার পূর্বে তিনি অফিসে ইন্টারোগেশন করেছিলেন ক্লোজলি। ওই সময় যে সমস্ত ক্যামেরা ছিল, ভিডিও অন করা ছিল, এটা জানেন মেজর আরিফ। তাকে বলে তুমি বলো বাস্তবতা কি ঘটছে, নাহলে ফেস করবা। ও সমস্ত ঘটনা ফাঁস করে দিল। ওই ভিডিওটা কর্নেল জিয়া তখন বাইরে দিলেন যে ও নিজে এডমিট করেছে। তারপর কিন্তু কর্নেল জিয়া জড়িত না, আরিফরা জড়িত, মানে ওইটা পত্রপত্রিকা আসছিল এইভাবে আর কি। একটা বিরতির পর ফিরবো এই মামলার রায় নিয়ে আরেকটু কিছুক্ষণ আলোচনার জন্য। ফিরে এলাম রাজকাহনে। অ্যাডভোকেট সম রেজাউল করিম, আপনার কাছে আমি যেতে চাই যে রাষ্ট্রের ক্ষতিপূরণ দেবার এখন পর্যন্ত কোনো আইন নেই, সেটি করা উচিত, রাষ্ট্রের ক্ষতিপূরণ দেওয়া উচিত, রাষ্ট্রীয় বাহিনী এরকম অপরাধে যুক্ত হয়ে যায় এবং অপরাধ প্রমাণিত হয়, সেটি আপনারা দুজনেই বলছিলেন। কিন্তু এরকম অপরাধ যাতে আর না হয়, মানে আমরা যাদেরকে সুশৃঙ্খল বাহিনী বলি, তাদের ভেতরে শৃঙ্খলার এই যে সমস্যা, সেটিও তো বেরিয়ে এলো, সেও তো বিপদের কথা। দেখুন, আমি আপনাকে একটু কারেকশন করে বলতে চাই, রাষ্ট্রীয় বাহিনী বলতে চাই না এই কারণে, বঙ্গবন্ধুকে বিপদগামী সেনা কর্মকর্তার হত্যা করেছিল। আমি অ্যাজ এ হোল সেনাবাহিনীকে অভিযুক্ত করি না। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা ছিল, আমি অ্যাজ এ হোল করি না। এই জন্য এইখানে বাহিনী না, এই বাহিনীর ভিতর থেকে পচনশীল যে ব্যক্তিগুলি আছে, সেই বিষয়গুলো তাদেরকে বের করে আনার জন্য একটা ডিসিপ্লিন ফোর্সের ভিতরে কিন্তু বিধানও রয়েছে। র্যাবের জন্য যে আইনটা প্রথম ছিল আর্ম ব্যাটালিয়ন ল, সেটাকে 2005-এ সংশোধন করে একটা আইন করা হলো। ওই আইনেও কিন্তু তাদের বিচার ব্যবস্থা আছে, সেনাবাহিনীর ভিতরেও কিন্তু বিচার ব্যবস্থা আছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে হয় কি, যখন ওরা সেনাবাহিনীর ভিতর সেনাবাহিনী বা র্যাবের ভিতর র্যাব অপরাধ করে, তখন ইন্টারনাল ইনকোয়ারি হয়ে বিচার হয়। কিন্তু যখন সিভিলিয়ানদের সঙ্গে তাদের কোনো ক্লাশ হয়, তখন কিন্তু ওই জাতীয় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা বা অভিযোগ করার সাহস অনেকেই রাখে না।
এই না রাখার খেসারত হিসাবে দেখা যায় ওনারা পার পেয়ে যান। আর যদি কেউ অভিযোগ করেন, অভিযোগটা যথাযথভাবে তদারকি এবং ব্যবস্থা গ্রহণ যদি না হয়, তখন দেখা যায় যিনি অভিযোগ করছেন তার জীবনটাই বিপন্ন হয়ে যায়। ভেরি রিসেন্টলি জাতীয় মানবাধিকার কমিশনের কাছে একটা কমপ্লেইন গেল, আমি খুব কাছের থেকে দেখেছি। জনৈক মন্টুকে শেওড়াপাড়ার থেকে তুলে নেওয়া হয়েছে, 3 দিন ডিবি অফিসে তাকে আটকে রেখে তার বাসার থেকে চেক এনে কাগজপত্রে সই স্বাক্ষর রেখে তারপরে ভয়াবহ টর্চার করা হচ্ছে। মানবাধিকার কমিশন যখন ইন্টারফেয়ার করলেন, তখন 2 দিন পরে একটা মামলা দেখিয়ে তাকে কোর্টে চালান দিয়ে দেওয়া হলো। সুপ্রিম কোর্টের আইনজীবী তোরাব আলী খান তার ছেলে রাতে এসে বাস স্ট্যান্ডে নামার পরে তাকে ধরে নিয়ে গেছে, এরপর বলছে টাকা দাও। তোরাব আলী খান গেছে ডিবি অফিসে, আমি টাকা দেবো, আমি সুপ্রিম কোর্টে লয়ার। 2 দিন পরে তাকে চালান দিয়ে দিচ্ছে যে তার কাছে কতগুলো গুলি পেয়েছে। আমরা কোর্টে বেল মুভ করলাম, আমাদের সেক্রেটারি সাহেব ছিলেন জাস্টিস ইনায়েতুর রহিমের কোর্ট থেকে বেল দিলেন। একজন লয়ারের ছেলে 3 দিন আটক থাকার পরে কয়েকটা গুলি দিয়ে চালান করা হয়েছে, তাদের অভিযোগ যে তারা টাকা দিতে পারেন। এই জন্য ঘটনা কিন্তু অব্যাহত হয়ে ঘটছে, কিন্তু এর সঙ্গে অ্যাজ এ হোল বাহিনীকে যদি ধরি, এর পার্সেন্টেজের সংখ্যা কিন্তু 1%ও না, কিন্তু এই 1% ডিপার্টমেন্টকে ধ্বংস করে দিচ্ছে। আর ডিসিপ্লিনারি ফোর্স হিসাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরে এই বিষয় আমি বলছি যে এইটা যদি বাইরে পাবলিকলি না জানানো হয় যে আমরা কিছু কিছু অ্যাকশন নিচ্ছি, তাহলে কিন্তু অন্যদের জন্য মেসেজটা চলে যায়, সাধারণ মানুষ মনে করে যে ওদের বিরুদ্ধে কোনো বিচার হচ্ছে না। মানে আমরা যখনই সাক্ষাৎকার নেবার সুযোগ পাই, তখনই বাহিনীগুলো আসলে একটা লম্বা তালিকা নিয়ে হাজির হয় যে তারা ব্যবস্থা নিয়েছে, যদিও কি ক্ষতি করে বরখাস্ত, চাকরিচ্যুতি, সেগুলোর সাথে আসলে খুন, অপহরণ, মানে গুম, এসবের মানে তুলনা হয় কিনা সেটাও নিশ্চয়ই একটা। পাশাপাশি যে বাহিনীর লোকেরা এই অপকর্ম করতেছে, হত্যা করতেছে বা হাইজ্যাক করতেছে, এগুলা তাদের ডিপার্টমেন্টের খবরটা হলো, তাহলে অন্যরা অ্যালার্ট থাকবে। এখন কিন্তু গোপন থাকা থেকে ইন্টারনাল যে ডিসিপ্লিনারি অ্যাকশনগুলো হচ্ছে, কিছু কিছু তো হচ্ছে নিশ্চয়ই, কিন্তু এগুলো কিন্তু প্রচার হয় না। আমি এক মিনিট, পুলিশ অফিসের এবং র্যাবের সঙ্গে সম্পৃক্ত আমি কয়েকজন কর্মকর্তাকে চিনি। এর কেউ কেউ আছে সন্তানদের কাপড় চোপড় নিজেরা পরিষ্কার করেন, কাজের লোক রাখতে পারেন না। তাদের একজন কর্মকর্তা এখন এসপি দায়িত্ব পালন করছেন। উনি আমাকে বলছেন যে আমার এই সিনসিয়ারিটি, ইন্টিগ্রিটি, অনেস্টির মূল্য থাকলো কোথা থেকে? আমাকে যখন শোনে পুলিশ অফিসার, তখন মনে করে যে পুলিশ অফিসার যখন নিশ্চয়ই কিছু, এই নিশ্চয়ই কিছুর অভিযোগ থেকে অনেস্ট অফিসারদের যারা জীবনের ঝুঁকি নেয়, অনেস্টি মেইনটেইন করে, তাদের সেভ করার দায়িত্ব কিন্তু ডিপার্টমেন্টের রয়েছে। তাদের শাস্তি সবচেয়ে বেশি হচ্ছে যারা সৎ থাকছেন, মানে তাদের আবার আরেক রকম শাস্তি হচ্ছে আসলে। প্রমোশন হবে না, পোস্টিং, ভালো পোস্টিং হবে না। জি, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আমরা যদি আশাবাদের জায়গায় ফিরি, যে আপনি যদিও বলছিলেন যে আপনি জানেন না কোন মন্ত্রীর জামাই, সারা দেশ জানে আসলে যে এত একজন প্রভাবশালী মন্ত্রীর জামাই, আপনি জানেন, আমি নিশ্চিত জানি। লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার একজন কর্মকর্তা, মেজর, লেফটেন্যান্ট কমান্ডার, র্যাবের কর্মকর্তা, এরা সব এই কর্মকর্তা, মানে এদের মতো দের যখন বিচার হয়ে যায়, মানে আমরা একদম শেষ পর্যন্ত আসলে ভেবেছি যে বিচার হবে কি হবে না, কোনো নিশ্চয়ই গড়িমসি হবে, কিছু একটা ঘটে যাবে, হয়তো শেষ মুহূর্তে ফাঁসি হবে না। তো এইটার তো একটা আসলে বড় এফেক্ট থাকে যে এই যে বিচারহীনতা নিয়ে আমাদের যে হতাশা এই সমাজে, সেটা কাটিয়ে উঠতে তো মানে সাধারণ মানুষ মনের একটা শক্তি পান কিনা? আপনারা আইন আদালতের মানুষ, নিশ্চয়ই আজকের এই রায়টা অনেককে স্বস্তি, দেশবাসীকে স্বস্তি দিয়েছে। যারা সত্যিকার অর্থে আইনি শাসন চান, সুশাসন চান, তাদেরকে স্বস্তি দিয়েছে। তবে কিন্তু শুধু একটা হলে চলবে না, এটা ধারাবাহিকতা রাখতে হবে। প্রতি মাসেই যারা এসব অকর্মসূচি জড়িত, তারা হত্যার সঙ্গে জড়িত, তথাকথিত ক্রসফায়ার জড়িত, তাদের সত্যিকার ক্রসফায়ার কিনা নাকি হত্যা হলে তাদের বিচার হবে, এরকম বিচার হওয়া উচিত। তারপর ঘুষির সঙ্গে জড়িত আপনার পুলিশ অফিসাররা, এখন পুলিশ অফিস, থানার অফিসার বেশিরভাগ হলো আপনার, বেশিরভাগই আমি বলবো এটা আইন শৃঙ্খলা বাহিনী। আপনার নির্বাচনের সময় নির্বাচন কেমন হবে? আরে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন প্রথম, আমি দেখিয়েছি আমার চেয়ারম্যান সাহেবরা বলে যে ওই র্যাবরে এত টাকা দিতে হইব, র্যাবের দায়িত্ব এত টাকা দিতে হইব, বিজেপির এত টাকা দিতে হইব, থানার এত টাকা দিতে হইব। এলো ইলেকশন, এর কেন হইল? তারা যায় আইন শৃঙ্খলা ঠিক করতে, আর তারা কি করলো? তাগুলো কন্ট্যাক্ট করতে হয় চেয়ারম্যান সাহেবরা এই যে নির্বাচনে। আমাদের এই কথাটা কিন্তু সারা দেশে শুনতেছে, কি আওয়ামী লীগ করেন কি বিএনপি করেন, সবাই চিন্তা করে পুলিশ অফিসে অতিরিক্ত কিছু টাকা দিতে হবে, নাহলে ইলেকশনের দিন তো ঝামেলা হবে, সাহায্য পাবো না। তা আইন শৃঙ্খলা বাহিনীর লোক টাকা দিতে হবে, এমনকি ব্রিজের হিসেবে টাকা দিতে হবে। এই যে অপরাধ নেই, এটা তো হত্যাকাণ্ডের মতন একটা অপরাধ। অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন, বলছেন বারবার যে হ্যাঁ, মানে নিম্ন আদালতে এই রায় হয়েছে, সন্তুষ্ট, এই রায় উচ্চ আদালত পর্যন্ত বহাল থাকলেই হলো। মানে এরকম শঙ্কার কি কি কারণ থাকতে পারে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন?
এখন নিম্ন আদালত আসলে যেটা যারা বিচারক নিয়োগ হয় তাদের তো পলিটিক্যাল কোনো ইয়ে থাকে না, তবে তাদের নিয়ন্ত্রণটা করে চাকরিবিধি চাকরি সবকিছু নিয়ন্ত্রণ করে আইন মন্ত্রণালয়। এই জন্য অনেক ভয় পাচ্ছিল যে এখানে ইনস্ট্রাকশন যায় কিনা, বাট আল্লাহর হুকুমে তার দেশবাসীর কারণে এটা হয় না। সেখানে মধ্যে উচ্চ আদালতে বিচারকগুলো নিয়োগ হয়, আমাদের এখনো যে সিস্টেমটা আছে রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট হয়, পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হয়। আপনার বিশ্বাস আরো কম উচ্চ আদালতের উপর? হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট হয়। এখন সাধারণত বেশিরভাগ বিচারপতি হওয়ার পর তারা শপথ নেওয়ার পরে তারা সাধারণত কোনো রাজনৈতিক বিশ্বাস চিন্তা করেন না, ন্যায় বিচার করতে চেষ্টা করেন। তারপর দুই একজন যে নাই এটা আমি বলতেও চাই না, বাট সবাই বুঝে এটা দুই চারজনের অভ্যাস হয়ে থাকে, দল প্রীতি থেকে যায়, স্বজন প্রীতি থেকে যায়। এখন খোদা না করুক এদের মামলাটা যদি ওরকম কোনো লোক কাছে পড়ে এবং আবার বিচারপতি নিয়োগের সময় তাদের অনেক কিছু দেখা হয় না, যেটা আমাদের সমস্যা আছে, তাদের মানে অতিথি দেখা হয় না, ইন্টিগ্রিটি আছে কিনা, ওরকম কোনো হাইকোর্ট কোর্টে যদি বেঞ্চে পড়ে যায় তখন যদি অন্য কিছু হয়ে যায়, এই জন্য শঙ্কা আছে আর কি, জন্য হয়তো দেশবাড়ি চিন্তা করছে এটা। আমি আশা করি সুপ্রিম কোর্ট হয়তো ওদের যে সময় এইটা আপিলের শুনানি হবে, শুনানির টাইম লাগবে তো, কারণ এটার 7 দিনের ভিতরে পাঠাবে হাইকোর্টে, তারপর এটা পেপার বুক হবে, পেপার বুকে সিএলই আসবে, অনেক ডেট রেফারেন্স আগে আছে, তখন 1-2 বছর তো লাগবেই। তো ওই সময় আশা করছি যে সেই সময় হয়তো আরো পরিবর্তন আসবে, আরো শুদ্ধতা আসবে আমাদের সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে এবং হয়তো ন্যায় বিচার নিশ্চিত হবে। দেখুন, এই ক্ষেত্রে আমি তার সঙ্গে মূল কথার সঙ্গে দ্বিমত করছি না, কিন্তু একটা বিষয় উল্লেখ করা দরকার। সাম্প্রতিক কালে কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে অনেক বড় বড় প্রভাবশালী ব্যক্তিরা, এমনকি ক্ষমতাসীন দলের এখন মন্ত্রী পদে বহাল আছেন, বিরোধী দলের স্ট্যান্ডিং কমিটিতে আছেন বিএনপির, এরকম অনেক ব্যক্তিরা কিন্তু সর্বোচ্চ আইন তদবির সবকিছু করেও কিন্তু পার পাচ্ছেন না। অ্যাপিলেট ডিভিশন কিন্তু অনেক মামলাকে হাইকোর্টের জাজমেন্টকে সেট অ্যাসাইড করে বলছেন যে আবার ট্রায়াল হবে, এমনকি সরাসরি বিচারক আদালতকে নির্দেশ দিয়েছেন এই বিচারগুলো হতে হবে। জুডিশিয়ারি কিন্তু অনেক ডেভেলপ করছে, ইমপ্রুভ। এই যে আসলে পুরো আদালতের, আমি যদি ভুল হই মানে একটা পুরো আদালতের অভিভাবকের দায়িত্বে যাবার আমাদের সুপ্রিম কোর্ট হাইকোর্ট আপ টু অ্যাপিলেট ডিভিশন হাইকোর্ট ডিভিশনেও বড় বড় মামলার কিন্তু যে সকল মামলার এমন ব্যক্তিরা আছে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক, ধারণা ছিল তাদের কোনোদিন বিচার হবে না, সেই ব্যক্তিদের মামলাও কিন্তু আবার ট্রায়ালে চলে গেছে। যেন তেন উপায় রায় নেওয়ার মতো অবস্থা কিন্তু এই জায়গায় নাই। আর একটা কালচারও ডেভেলপ করছে এইটা। একটা সময় কিন্তু দাম্ভিকতার সঙ্গে বঙ্গবন্ধু হত্যার খুনির আরেকটা সমস্যা আছে কি জানেন, আমি শেষ করি যে বঙ্গবন্ধু হত্যার খুনিরা কিন্তু, আমি শেষ করছি, তারা দাম্ভিকতার সঙ্গে বলতো যে আমরা খুন করছি, পারলে কিছু করুক। জেল হত্যা মামলার আসামির ক্ষেত্রে বলতো, মানবতা বিরোধী অপরাধের আসামিরা সালাউদ্দিন কাদের চৌধুরী, মতিউর রহমান নিজার কিন্তু ভি চিহ্ন দেখাতো, এই নূর হোসেন কিন্তু ভি চিহ্ন দেখিয়েছে। সবার ভি চিহ্ন কিন্তু দর্প চূর্ণ হয়ে গেছে। আমি মনে করি জুডিশিয়ারি অনেক ডেভেলপ করছে, ওই ভি চিহ্ন দেখানো, প্রভাব বিস্তার করা অর্থ রাজনৈতিক কারণে এইটা এখন বোধহয় সম্ভব হবে না। আমি না, আমার দলপ্রীতি ছাড়া আরেকটা সমস্যা আছে। ধর নিম্ন আদালতে বিচার নিয়োগের সময় আপনার থার্ড ডিভিশন পাইলে আপনারা ভালো জানেন সিনিয়র আইনজীবী, আদালত অবমাননার ফেরে আমাকে ফেলবেন না, জি সেটা বলবেন না। না, আপনি নিম্ন আদালতে বিচারক নিয়োগের সময় থার্ড ডিভিশন আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। উচ্চ আদালতে পলিটিক্যাল কারণে আপনি সব থার্ড ডিভিশন কোনো অসুবিধা নেই। আমাকে আপনারা প্লিজ আদালত অবমাননার ফেরে ফেলবেন না। অ্যাডভোকেট সমর রেজাউল করিম, আপনি প্রসঙ্গ তুললেন ভি চিহ্ন দেখাবার, এই জেস্টার পশ্চার নিয়ে অনেক কথা হচ্ছে। এই আসামিদের ভি চিহ্নর ছবি তো তখন বেরিয়েছিলই, এরপর মন্ত্রী জামাতা যে লেফটেন্যান্ট চাকরিচ্যুত লেফটেন্যান্ট কর্নেল সাহেব, তার মানে জেলের ভেতরটা কিরকম আরামায়েশে সাজিয়ে দেওয়া হয়েছে সেই খবরও এসেছিল পত্রপত্রিকায়। দেখেছিলেন কিনা যে টিভি, ফ্রিজ, এসি সেগুলো গেছে। তারপরে তিনি আবার ছিলেন বঙ্গবন্ধু মেডিকেলে, এরপরে ওখান থেকে তিনি পালিয়ে যেতে পারেন, পুলিশ এরকম মানে উদ্বেগ প্রকাশ করার পরে তাকে আবার জেলে নেওয়া হয়েছে। আজকে আমি দেখছিলাম যে আমার শিক্ষক মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক ডক্টর আসিফ নজরুল, তিনি ফেসবুকে দুজনের ছবি দিয়েছেন, দুই অভিযুক্তের দিয়ে। তিনি বলছিলেন যে এদের চেহারা দেখে তার মনে একটা সন্দেহ জাগে যে এরা আসলে ফাঁসির আসামি হতে যাচ্ছেন কিনা, বা মানে আসলে ওই রকম বিপদে আছেন কিনা।
কি অবস্থায় থাকেন এরা যারা? স্ট্যান্ডার্ড অফ লাইফ মেইনটেইন করার কিন্তু এক একটা মানুষের এক একটা ধরন না থাকে। না মানে জেলে গিয়ে কি আমি আপনি ইচ্ছা মতো আমি সেটা বলছি সেটা না, করতে পারবো? না স্ট্যান্ডার্ড অফ লাইফ মেইনটেইন করা ধাস ধরনের অনেকে দেখবেন পরিশীলিত পরিমার্জিত পোশাক পরিচ্ছদ পরে, কিন্তু এই জাতীয় ঘটনার সঙ্গে সম্পৃক্ত আসামি যার সামনে একটা মৃত্যুদণ্ড হতে পারে, তো ভয়াবহ ঘটনা যেখানে 164 স্টেটমেন্ট সহ সবকিছু আছে, তাদের যদি চাকচিক্যপূর্ণ অবস্থা, তারা ঢাকা মেডিকেলে কি অবস্থায় আছে, বঙ্গবন্ধু মেডিকেলে কি অবস্থায় আছে, এই ক্ষেত্রে মনে হয় যারা তাদের দেখভাল করার জন্য ডিপ্লয়েড ছিলেন ওখানে, আমি মনে করি তারা করাপশন করেছেন। তারা তাদেরকে এই জাতীয় সুযোগ দেওয়ার মধ্য থেকে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন, কারণ ওদের প্রভাব আছে, ওদের অর্থ আছে, ওদের ক্ষমতা আছে, সে কারণেই চকচকে জায়গাটা থাকতে পেরেছে। এই জায়গাটায় বিচারে তো অনেক কিছু, এই জায়গাটায় আরেকটা জিনিস আমাদের বলা দরকার, আমরা দুজনই লয়ার, আমরা কিন্তু কাউকে নিষ্ঠুর আচরণ করা হোক এটা আমরা বলতে পারি না, কিন্তু এ জাতীয় মামলার আসামিদের ভিতরে, তার চেহারার ভিতরে সাইকোলজিক্যালি, ক্রিমিনোলজিতে বলে, তার ভিতর থেকে যে বিষয়টা ফুটে ওঠার কথা, তাদের অনেকের ভিতর হয়তো তাদের ধারণা ছিল যে আলটিমেটলি আমাদের শেষ পর্যন্ত কিছু হবে না, এরকম একটা দাম্ভিকতা বা চিন্তা চেতনা হয়তো তাদের মধ্যে ছিল। যেরকম বললাম যে অতীতে অনেকেও দাম্ভিকতার সঙ্গে ভি চিহ্ন দেখাতো, নূর হোসেনের কত বড় অডাসিটি, ও কোর্টের ভিতর ভি চিহ্ন দেখিয়েছে, ওরা হয়তো ধারণা ছিল যে ওর গডফাদাররা অন্যরা আছে, তারা তাকে সেভ করবে, কিন্তু এখন সেই জায়গাটা নাই। কালচার অনেক চেঞ্জ হয়েছে, মানুষ কনসাস হয়েছে। আর রাষ্ট্র ব্যবস্থার কথা বলি এই কারণে, রাষ্ট্র যদি সত্যি সত্যি সিরিয়াস হয়, রাষ্ট্র যদি চায়, তাহলে সবকিছু হয়। নূর হোসেনকে ইন্ডিয়া থেকে আদৌ আনা হবে না, নূর হোসেন কিন্তু ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছে। কত আলোচনা আপনাদের টেলিভিশন সহ সবখানে হয়েছে যে নূর হোসেন আসার প্রশ্নই ওঠে না, কারণ ও আসলে অনেক কথা বলবে, ওকে রাষ্ট্র আনবে না, সরকার আনবে না। রাষ্ট্র চেয়েছে, নূর হোসেন আসছে। দরকার রাষ্ট্রের সদিচ্ছা, মানুষের বিবেককে জাগ্রত করা। ল এনফোর্সিং এজেন্সি শুধু না, যে কোনো অপরাধীকে ঘায়াল করা সম্ভব, আমরা যদি সম্মিলিতভাবে ভয়েস তুলি যে অপরাধীর বিরুদ্ধে দলমত নির্বিশেষে আমরা কেউ তাদেরকে প্রোটেকশন দেব না। একদম শেষ মন্তব্য না না, এটা শোনেন, নূর হোসেন তো কোনো ভ্যাক্টর না, সরকারের আত্মীয়রা যেখানে অ্যারেস্ট হয়ে গেছে, নূর হোসেনরা রাখবে কেন? এই জন্য নিয়ে আসছে হয়তো বা সরকারের আত্মীয় যে কর্নেল সাহেবরা ধরা পড়ে গেছে, আর দেখ আমরা যেটা আমরা চাই না শুধু এটা শুধু একটা ঘটনায় একটা বিচারে তা না, আমরা চাই অতীতের, আবার আমি বলছি, এ পর্যন্ত বন্ধুযুদ্ধ হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডের বিচারীয় তদন্ত চাই, যারা হত্যাকাণ্ডে জড়িত তাদের বিচার চাই। পাশাপাশি ভবিষ্যতেও যেন আমাদের বিচার বিভাগ, যেন আমাদের রাষ্ট্র একই রকম ভূমিকা রাখে সকল হত্যাকাণ্ডের বিরুদ্ধে, হত্যা গুমের বিরুদ্ধে। এবং ইলিয়াসের দেখেন আজকে কর্মস্থ হয়ে গেল, তাকে পাওয়া গেল, তার পরিবারের আহাজারি, এরকম তো যে কোনো ঘটনা ঘটতে পারে। এটা কিন্তু কারণ আজকে অন্য একজন দেখে মনে হয় কোনো গায়ে লাগছে না, কোন রকম কথা বলছি না আমরা, কিন্তু যে কোনো লোকের হতে পারে, পরে নিজের পরিবারের বিরুদ্ধে আসলে কিন্তু আর কষ্ট লাগবে। রাষ্ট্র কত নগ্ন হতে পারে। 2006 সালে এই জাতীয় ঘটনা যারা ঘটিয়েছিলেন তাদেরকে ইন্ডেমনিটি দেওয়ার জন্য একটা আইনও বাংলাদেশে হয়েছিল, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে। সেই আইনটা সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। আমি মনে করি রাষ্ট্র কত নগ্ন হতে পারে যে যাতে অপরাধীদের রক্ষা করার জন্য আইন হয়েছে। সরকারের বিরুদ্ধে, যে কোনো সরকারের বিরুদ্ধে কিছু লোক তাকে ইভিল মাইন্ড নিয়ে ওরা এগুলো করেছে, এটা উচিত, এদের বিচার উচিত আমি মনে করি। নিশ্চয়ই এই শুদ্ধিকরণ শুরু হোক। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ধন্যবাদ অ্যাডভোকেট সমর রেজাউল করিম, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন। আপনারা জানেন আমরা সাফল্যের গল্প দিয়ে শেষ করি আমাদের এই রাজকাহন অনুষ্ঠান। ভূমিকম্পের সময় ভবনের গ্যাস ও বিদ্যুতের সংযোগ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এমন প্রযুক্তি উদ্ভাবন করেছে টিম অরিয়ন গ্ল্যাডিয়েটর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের 8 শিক্ষার্থী। আর এই প্রযুক্তি দেখিয়ে দেশে বিদেশে অনেক পুরস্কারও অর্জন করেছে তারা। দেখে আসি। ভূমিকম্পের সময় গ্যাস ও বিদ্যুৎ থেকে সৃষ্ট দুর্ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে কাজ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্বপ্নিল, ইশতিয়াক ও সাইমুমরা। নানা সীমাবদ্ধতায়ও হাল ছাড়েনি তারা। অবশেষে স্বপ্নের প্রযুক্তি বাস্তবে রূপ দেয় স্বপ্নিলরা। 4.8 মাত্রা বা তার বেশি ভূমিকম্পে ট্রিগার করবে এবং এটি অটোমেটিক্যালি আপনার বাসার গ্যাস এবং ইলেকট্রিসিটি বন্ধ করে দিবে। আমাদের ব্যাকআপ পাওয়ার সিস্টেম আছে যেটি দিয়ে আপনার এলইডি লাইট জ্বলবে। এ প্রযুক্তিকে যুক্ত করা হয়েছে মোবাইল অ্যাপসের সাথেও। ভূমিকম্পের সময় করণীয় নির্দেশনা টেক্সট, চিত্র ও ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। আর যন্ত্রটির দামও সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে। আইওটি, দ্যাট মিনস ইন্টারনেট অফ থিংস দিয়ে যে যুক্ত আছে সেটাতে আমরা এটা কানেক্ট করেছি এবং এটা হচ্ছে অনলি 4000 টাকার মধ্যে এটা ক্রয় করা সম্ভব।
শুধু দেশেই নয়, এ প্রযুক্তিটি পুরস্কৃত হয়েছে দেশের বাইরেও। প্রাথমিক প্রোটোটাইপটি গ্লোবাল রোবোটিক্স চ্যালেঞ্জ, যেটি ইসাব অর্গানাইজ করেছিল, তো সেটিতে আমরা ফার্স্ট হয়েছিলাম। আইআইটি কানপুর, যেটি ইন্ডিয়ার খুব বড় একটি ইউনিভার্সিটি, তো সেই ইউনিভার্সিটিতেও আমরা প্রজেক্টটি শো করি এবং আমরা 5ম স্থান অধিকার করি। রিসেন্টলি প্রজেক্টটি বুয়েটেও শো করেছি এবং বুয়েটে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এ যন্ত্র নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালো এই টিমের অপর 2 সদস্য। চিন্তা ভাবনা আছে যে আমাদের প্রজেক্টে ভূমিকম্পের প্রিডিকশন করে কিভাবে আগেভাগে সতর্কবার্তা দেওয়া যায়। ওয়ার্ল্ড ওয়াইড স্যাটেলাইট দিয়ে কভারেজ দিয়ে আমরা সবাইকে সতর্ক করার একটা সুবিধা এই জিনিসটা রাখার চেষ্টা করব। খুদে এ উদ্ভাবকরা ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সদস্য। তাদের এই কৃতিত্বের পথ ধরে অন্য শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে, এমনটাই প্রত্যাশা উপাচার্যের। বিভিন্ন বিজ্ঞান কেন্দ্রিক অনুষদসমূহে যে ছেলেমেয়েরা লেখাপড়া করছে তাদের মাঝে আমি সৃষ্টিশীল প্রবণতা লক্ষ্য করি। ঢাকা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি তারা গবেষণা নিয়ে চিন্তাভাবনা করে এবং তারা গবেষণায় একেবারে জীবনের শুরুতেই নিয়োজিত হতে চায়। এই যে ছেলে মেয়েদের মাঝে গবেষণা করার একটা আগ্রহ, উৎসাহ, এটি প্রশংসনীয়। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে নতুন মাত্রা পাবে তরুণদের এই উদ্ভাবন, যার মাধ্যমে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। শাকির আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, আপাতত বিদায় রাজকাহন থেকে। আগামীকাল রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি। তারপর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ। তৈরি হবে নতুন রাজকাহন। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।